আমি খোলাখুলি বলি, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইলো যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যেটা হলে যে পৃথিবী উল্টে যেতে পারে? না, আপনি ছাত্রলীগকে তো ব্যান করা হয়েছে, এটা আউটলড। আপনি কি হিজবুত তাহরির তো একটা ব্যান্ড অর্গানাইজেশন, তার আপনি ওদের চিফকে কি আপনি ইন্টারভিউ নিবেন? অবশ্য আপনি বিদেশে থাকেন। আমি বাংলাদেশে মানতে চাই, আমি বিদেশে থাকলে আমি এটা করতে চাইতাম, করতে পারতাম, আমি কিন্তু বাংলাদেশে মানতে চাই। আমি গত 15 বছরে তারেক রহমানের কে সাক্ষাৎকার নিয়েছি? আমি গত 5 বছর, আমি শফিক ভাই ওয়ান ইয়ার বলি, আমি গত 5 বছর এমন কোন স্টোন নাই যেটা আনটার্ন করতে বাকি রাখছি জনাব তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি এখানে ওপেনলি বলি, আমি ওপেনলি বলি 2 ঘন্টা 40 মিনিট তিনি আমার সাথে কথা বলেছেন, টেলিভিশন ক্যামেরার সামনে কথা বলতে চান নাই। আমি আপনাকে বলি, আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি, তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেডলাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয়। না কিন্তু একমাত্র আমি, না কিন্তু শফিক ভাই, আমি কিন্তু ওনাকে চেষ্টা করেছি 5 বছর। আমি এটা বলি, এই উদাহরণ যখন দেওয়া হয়, হাতে রক্ত, এই উদাহরণ যখন দেওয়া হয়, ছাত্রলীগের হাতে রক্ত, ছাত্রলীগের একটা লিডারকে আপনার দেওয়া মানে হচ্ছে তাকে প্ল্যাটফর্মিং দেওয়া। আমার চয়েসে আমি আমার চয়েসটা দেখাইছি যে আমার চয়েসটা আমার কাছে কিরকম। যখন আমার কাছে মনে হয়েছে যে কোনো ভিকটিম যদি মনে করে তারে প্ল্যাটফর্ম দেওয়া, তখন এইটা আসলে সকল আইনেই আটকায়। এটা যেমন বাংলাদেশের আইনে আটকায়, এটা আমেরিকান আইনেও আটকায়। কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায়, সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনেও আটকায়, এই আইনেও আটকায়। আমি যেটা বলতে চাইতেছি, স্পষ্টত উনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে, বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে, সেটা আপনাদেরও মনে হয়েছে। এইটা কি ঠিক কিনা? আসলে আপনারা এই ভয়টা অমূল্য। কনভিন্সের বিষয় না এটা, কনভিন্সের বিষয় না এটা, হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয়। হ্যাঁ, আপনি কি মানে এই বড় আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ করবেন? সাংবাদিকদের জন্য যে কোনো সময় যে কোনো ইন্টারভিউই আসলে এটা যদি আইনের বাধা না থাকতো, আমি মোরালি মনে করি না যে ইন্টারভিউ নেওয়াটা, আমি মোরালি মনে বলি, মোরালি আমি মনে করি না যে ইন্টারভিউটা নিলে আমি আমার মোরালের দিক দিয়ে এথিক্সে দিয়ে, যেটা আপনি সংবাদ সম্মেলনে বলেছেন, আমি মনে করি না এতে আবার কোনো মোরাল কোনো কিছু আছে। আমি মনে করি যে ইন্টারভিউটা, কিন্তু আইনের ব্যাপারটা, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশেও আমেরিকাতেও, এইটা আমি আই গট ইট। কিন্তু আপনাদের মনে হইতেছে কিনা একটু বেশি, এবং অ্যাক্রেডিটেশন ক্রেডিট কার্ড বাতিলের কথা আপনি যাদের কথা বললেন তাদের ব্যাপারটা কি আসলে এটা ঠিক? মানে 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 যাদেরকে বাতিল করা হয়েছে তারা যদি মনে করে যে তারা জেনুইনলি অ্যাফেক্টেড, তারা আমাদের কাছে লিখতে পারে, তারা আমাদেরকে বলতে পারে যে আমার কেসটা রিভিউ করেন। অবশ্যই আমরা রিভিউ করবো, আমি কথা দিলাম আমরা রিভিউ করবো, অসুবিধা নাই। কিন্তু তাদেরকে এটা হবে, কিন্তু আমরা যেগুলো দেখেছি সেটার আলোকে আমাদের কথা। আর একটা জিনিস মনে রাখবেন, অ্যাক্রিডিটেশন কার্ডকে স্ক্র্যাপ করা মানে আপনি জার্নালিজম করতে আমরা মানা করছি তা না। আমার অনেক দিন অ্যাক্রিডিটেশন কার্ড রিনিউ হয় নাই, আমার জার্নালিজম আটকায় থাকে না, কারণ অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে শুধুমাত্র সেক্রেটারিয়েটে আপনার ঢোকার একটা ফ্যাসিলিটি হয়, এছাড়া আর কিছু হয় না অ্যাক্রিডিটেশন কার্ডে। শফিক, আমার তো অ্যাক্রিডিটেশন কার্ডটা কবে ছিল, কবে এটার মেয়াদ গেছে সেটা আমার মনেও নাই, সেটা আমার মনেও নাই। কিন্তু আপনার জার্নালিজম আটকাইছে, আমার তো মনে হয় না। কিন্তু এইটারে এত গুরুত্বপূর্ণ আপনিই বা কেন মনে করলেন যে ধরেন এটা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য যে আমরা আপনাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছি? ব্যাপারটা কি এরকম? You wanted to make a point? না, আমরা দেখেছি যে এই অ্যাক্রিডিটেশন কার্ডে অনেকে ছাত্রলীগ, যুবলীগ, ইভেন আওয়ামী লীগের লোকজন বা তৎকালীন পতিত স্বৈরাচারের মিনিস্টারের ব্রেন ট্রেন এদেরকেও দেওয়া হয়েছে। তো এটা তো অবশ্যই আমাদের রিভিউ করাটা তো দরকার, ঠিক না? ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট, তিনি যে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন, মৃত্যু, এগুলি নিয়ে নানা ধরনের একটা মানে কি বলবো এক ধরনের আশঙ্কা করে একটা যে টুইট করেছেন, সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও? আসলে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আমরা তাকে ওয়েলকাম জানাই যে উনি নতুন ইলেক্টেড হয়েছেন। আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্প 2.0 যেটা ইয়ে হবেন, ওটার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো থাকবে, এবং আমরা মনে করি যে তার সাথে এবং আমাদের ইকোনমি আরো বেটার জায়গায় যাবে আমরা মনে করি। আর যেটা বললেন যে ওনার টুইটের বিষয়ে, আমি মনে করি যে এটা হয়তো বা মানে ওনাকে ভুল বুঝানো হয়েছে। উনি যখন ক্ষমতা নেবেন তখন অবশ্যই উনি ইনফরমেশন গুলো পাবেন হচ্ছে আমেরিকান এম্বাসি ইন বাংলাদেশ, তাদের কাছ থেকে উনি ইনফরমেশন পাবেন, তখন উনি রিচেক করে দেখতে পাবেন যে কি এক্সটেন্টে কি ভায়োলেন্সটা হয়েছে। এবং তারা বাংলাদেশে আমেরিকান এম্বাসি খুব ভালো, তাদের নিজস্ব ইনফরমেশন গ্যাদারিং এর সিস্টেম আছে, অবশ্যই তারাও তো দেখেছে যে কি হয়েছে। ওকে,
আপনি হৃদয় রবিদাস সম্পর্কে আর কোনো মন্তব্য করবেন? রহস্যজনক মৃত্যু, আর্মির কাছে। আমি তো ওইটা বলেছি যে এগুলো আমরা ইনভেস্টিগেট করবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আপনি সাংস্কৃতিক জাগরণের কথা বলেছেন, সরকার 100 দিনের কথা বলতে গিয়ে, কিন্তু আমরা শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীরত অবস্থায় একটা নাটক বন্ধ হতে দেখেছি। বলা হচ্ছে যে মানে আসলে এই নাটক যিনি করতেছিলেন তিনি সরকারের সমালোচনা করেছেন। আমরা একজন সফল চলচ্চিত্র পরিচালককে উপদেষ্টা হিসেবে আপনারা নিয়োগ দিয়েছেন, তার জন্য আপনারা ঘরে বাইরে কথা শুনছেন। আপনারা আসলে এগুলি কিভাবে দেখছেন? এইটা কোনো মানে আরো যদি আমরা বলি যে কোন একটা ব্র্যান্ডিং এর অনুষ্ঠানে গেলে তৌহিদি জনতার ব্যানারে বাধা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের সময় ছিলেন। আমি পরিমণির কথা বলি যে পরিমণিকে আসলে ভুয়াবা স্লোগান করে শোরুম উদ্বোধন করে চলে যেতে হয়েছে, মেহজাবিনকে শোরুম উদ্বোধন করতে দেয় নাই তৌহিদি জনতা। এগুলি মানে এগুলিকে আপনারা আসলে কিভাবে দেখেন? মানে সংস্কৃতিটা জায়গায় এই শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ, আমরা সংস্কৃতি কিভাবে দেখি আপনি শিল্পকলা একাডেমির যে ডিজি যিনি হয়েছেন তার অ্যাপয়েন্টমেন্টে বুঝবেন। সৈয়দ জামিল উদ্দিন আহমেদের চেয়ে ব্রিলিয়ান্ট স্টেজ ডিরেক্টর, থিয়েটার ডিরেক্টর বাংলাদেশে নাই। আপনি এটা জানেন, তার সর্বজন গ্রাহ্যতা আছে। আর যে ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে তো আমরা অলরেডি বলেছি, আমরা স্টেটমেন্ট দিয়েছি। হ্যাঁ, এবং জামিল ভাই খুবই ব্রিলিয়ান্টলি এটা হ্যান্ডেল করেছেন। আমরা সবাইকে মনে করি, সবাই আমাদের কালচারাল সবাইকে আমরা ধারণ করি। আমরা চাই যে বাংলাদেশের নাটক আরো উত্তরোত্তর আরো নতুন হাইট স্কেল আপ করুক, আমরা এটা চাই। বাংলাদেশের সিনেমা জগতে আরো ব্রিলিয়ান্ট সিনেমা হোক, আমাদের এখান থেকে যেন অস্কার পায়। আর যিনি এসছেন তার বিষয়ে দুই একজন মন্তব্য করেছেন, এটা হতেই পারে, কেউ না কেউ তাকে না অপছন্দ নাও করতে পারে, বাট মুস্তফা সরোয়ার ফারুকী ইজ এ ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার। উনি বাংলাদেশের কালচার খুব ব্রিলিয়ান্টলি বুঝেন। শফিক ভাই, আজ থেকে 5 বছর পরে সাংবাদিকতার কোনো ছাত্র যখন নিউজ পেপারের কোনো শিরোনাম দেখতে গিয়ে দেখবে যে শিল্পকলা একটি নাটক প্রদর্শিত হওয়া অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে, শিল্পকলার ডিজি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আর নাটক চলবে না, মানে এর কাছাকাছি জিনিস তো আমরা টিনের তলোয়ার মানে 1970 সালে উৎপল দত্তের ওই নাটকেও আমরা দেখি নাই। ইংরেজরাও তো নাটক বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছিল, তার জন্য তাকে জেলে ধরে নিয়ে যেতেছিল। নাটক তো এমনি প্রদর্শনিত অবস্থায় বন্ধ, মানে প্রদর্শনী অবস্থায় বন্ধ করা হয়েছে তাদের সিকিউরিটি চিন্তা করে। এবং আমরা তো এটা, যারা এই যে প্রোটেস্টটা করেছে তাদের এই প্রোটেস্টটাকে আমরা কন্ডেম করেছি। আপনারা এইভাবে তো ডিসরাপ্ট করতে পারেন না। আপনার যদি কারো ব্যক্তির উপরে যদি আপনার অভিযোগ থাকে, আপনি অভিযোগ পুলিশে দেন, আপনি প্রেস কনফারেন্সে বলেন যে এই লোকগুলো এই কাজ করেছে, কিন্তু আপনি এসে নাটকটাকে ডিসরাপ্ট করবেন। এবং জামিল ভাই যেভাবে এইটাকে দিয়েছেন, এটাকে সমাধান এনেছেন, ফ্যান্টাস্টিক। আমি মনে করি উনি খুব ওয়াইজলি ডিসিশন নিয়েছেন। মানে পুলিশ ডেকে নিরাপত্তা দেওয়ার থেকে নাটক বন্ধ করে দেওয়া ভালো। তারপরে দেখেন না, আবার তো পুরো তো এরপরে আপনি 5 বছর পরে ওরা দেখবে যে বাংলাদেশের একটা সাংস্কৃতিক পুনর্জাগরণ হয়েছে, যেখানে সবাই খুব ভালো ভালো করছেন, খুব ব্রিলিয়ান্ট নাটক হচ্ছে, ব্রিলিয়ান্ট সিনেমা হচ্ছে। বাংলাদেশ খুবই একটা ফ্যান্টাস্টিক জায়গা কালচারালি, এবং আমি মনে করি সামনে আরো ভালো জায়গায় যাবে।